প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি AKM হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে দৃষ্টি দেওয়ার জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। আমি আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে আবহাওয়া জলবায়ু। আবহাওয়া জলবায়ুর মধ্যে আমি গত ক্লাসে আবহাওয়া বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমাদের টপিক থাকছে জলবায়ুর উপর। তবে তোমাদের বুঝার সুবিধার্থে আমি পুরো অধ্যায়টি সংক্ষেপে একটু আলোচনা করে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, যা প্রতিদিন পরিবর্তিত হয়। তারপর আমরা দেখি আবহাওয়ার উপাদানগুলি কি কি। আবহাওয়ার উপাদানগুলো হলো আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাত। তাহলে আমরা আবহাওয়ার উপাদানগুলি সম্বন্ধে একটু দেখি। আকাশের অবস্থা বলতে আমরা বুঝি আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাস বা ইন্টারনেট থেকে আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য আমরা জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য আবহাওয়ার অফিস বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে থাকে। যেমন রৌদ্রোজ্জ্বল অবস্থা বোঝানোর জন্য তারা সূর্যের প্রতীক ব্যবহার করে। আংশিক মেঘাচ্ছন্ন বোঝানোর জন্য মেঘের আড়ালে সূর্য দেখানো হয়। বর্ষণমুখর অবস্থা বোঝানোর জন্য মেঘ থেকে কিভাবে বৃষ্টি ঝরছে তা দেখানো হয়। বজ্র বৃষ্টি বলতে মেঘের আড়ালে সূর্য দেখানো হয়, অর্থাৎ মেঘ বলতে এখানে শিলাবৃষ্টি কিভাবে ঝরছে, এটি বজ্রবৃষ্টি। বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্রবৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধূলিময় অবস্থা এই ধরনের ঘটনা করে থাকে। তারপরে আমাদের আসলো বায়ুর তাপমাত্রা। তো বায়ুর তাপমাত্রা বলতে বোঝায় বাতাস কতটা গরম বা ঠান্ডা, তাই হচ্ছে বায়ুর তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন অথবা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। তারপরে হলো আমাদের আর্দ্রতা। আর্দ্রতা বলতে কোন স্থানে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণকে বোঝানো হয়। বাতাসে যখন জলীয় বাষ্প বেশি থাকে তখন আমরা খুব সহজে ঘেমে যাই। আবার বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। আমরা আবহাওয়ার এই অবস্থা বোঝানোর জন্য আর্দ্র অথবা শুষ্ক এই দুটি শব্দ ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ বলতে বোঝায় বায়ু সচল অবস্থা। বায়ু প্রবাহ হালকা অথবা প্রবল হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা পরিমাপ করা যায়। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ের পতাকা ওড়া, গাছের ডালপালা নড়া ইত্যাদি থেকে আমরা বুঝতে পারি। তারপর বায়ুচাপ। বায়ুচাপ হলো বায়ুর নির্দিষ্ট বায়ুতে কি পরিমাণ ওজন আছে বায়ু, তাই আমরা বায়ুচাপকে বুঝি। বায়ুর যে পরিমাণ চাপ দিচ্ছে, অর্থাৎ আমরা বায়ুতে বায়ুর ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ুচাপ দুই ধরনের হয়, উচ্চ বায়ুচাপ ও নিম্নচাপ। উচ্চ চাপ এবং নিম্নচাপ। তারপর আসে আমাদের বৃষ্টিপাত। বৃষ্টিপাত আমরা পরে আলোচনা করব। অর্থাৎ আমরা আবহাওয়ার পরিবর্তন কারণগুলো নিয়ে একটু আলোচনা করি। আবহাওয়ার পরিবর্তন কারণ হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, বায়ু প্রবাহ, মেঘ ও বৃষ্টিপাত। তাহলে আবহাওয়ার পরিবর্তন কারণগুলি আমরা দেখি। তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রা পরিবর্তন হলো সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। এটি তাপমাত্রা দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়ে থাকে। তারপর দেখি আমরা বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন করে। যেমন কোন এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। আবার বাতাসি মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়।
মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী ঝড় বা সাইক্লোন সৃষ্টি করে, যেটাকে আমরা বিরূপ আবহাওয়া বলি। তারপরে আছে আমাদের মেঘ বৃষ্টি। মেঘ বৃষ্টি বলতে আমাদের মেঘ হলো সূর্যের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে। এভাবে সৃষ্ট ক্ষুদ্র পানিকণা থেকে মেঘ তৈরি হয়। তারপর আমরা দেখি বৃষ্টি কি। বৃষ্টি হচ্ছে মেঘের ক্ষুদ্র পানিকণাগুলো মিলিত হয়ে যখন বড় পানিকণায় পরিণত হয়। বড় পানিকণাগুলো বাতাসে বেশি বেড়াতে পারে না, তাই এরা ফোটা ফোটা পানি হয়ে নিচে নেমে আসে, একে আমরা বৃষ্টি বলি। তারপর আমরা দেখি বিরূপ আবহাওয়া কি। বিরূপ আবহাওয়া হচ্ছে আবহাওয়ার প্রতিটি উপাদানে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা তাকে বিরূপ আবহাওয়া বলে থাকি। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই, যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারা যায়। তো বিরূপ আবহাওয়ার উপাদানগুলো হলো তাপদাহ ও সত্য প্রবাহ, এরপর হচ্ছে বন্যা ও খরা, তারপর হচ্ছে কাল বৈশাখী, তারপর হচ্ছে টর্নেডো, আর অন্যটা হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন ইত্যাদি বিরূপ আবহাওয়ার প্রতিফলন। তাইলে আমরা তাপদাহ ও সত্য প্রবাহ বলতে আমরা কি বুঝি? তাপদাহ ও সত্য প্রবাহ হচ্ছে অতি গরম আবহাওয়ার দীর্ঘ অবস্থা হলো তাপদাহ। অতি গরম আবহাওয়ার দীর্ঘ অবস্থাই হলো তাপদাহ। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ 17 বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কোনো কোনো সময় মানুষ সহ হাজারো জীবের মৃত্যু হয়ে থাকে। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থায় হলো সত্য প্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় সত্য প্রবাহ বাংলাদেশে খুবই কমই দেখা যায়। তারপর দেখি আমরা বন্যা ও খরা। বন্যা ও খরা হলো বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানি নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা যায়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অর্থাৎ রাজশাহী অঞ্চলটাকে আমরা খরার অঞ্চল বলে থাকি। তারপর হলো আমাদের কাল বৈশাখী। কাল বৈশাখী হচ্ছে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় ওইটা হলো কাল বৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কাল বৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কাল বৈশাখীর ঝড় বেশি হয়ে থাকে। এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়, পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। ওইটাই আমরা কালবৈশাখী নামে পরিচয় দিয়ে থাকি। তারপরে হচ্ছে টর্নেডো। টর্নেডো হলো সরু পানের আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ আকাশের বজ্রমেঘের স্থল থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটার কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘরবাড়ি ছাদ উড়ে নিয়ে যেতে পারে, দেওয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। তারপরে আমরা দেখি ঘূর্ণিঝড় বা সাইক্লোনটা কি। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকে তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে এবং মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস লোকালয়কে প্লাবিত করে।
এবং এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তো এই হলো আমাদের বিরূপ আবহাওয়ার ফলাফল। এরপর আমরা দেখি জলবায়ু কি। তো জলবায়ু হচ্ছে আজকের যেটা টপিক, এটা আমরা আজকে আলোচনা করব। জলবায়ু হলো আবহাওয়া প্রতিদিন পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তন এই ধারাই হচ্ছে জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছর আবহাওয়ার গড় অবস্থা। এখন আমরা জলবায়ুর কয়টা উপাদান দেখি। কোন নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা এবং সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এগুলি উপর আমাদের জলবায়ু নির্ভর করে। তারপর আমাদের দেখি অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোন স্থানের দূরত্ব। এবং আমরা বিষুব রেখা কি বলি? বিষুব রেখা হলো মানে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটা রেখা, যেটা পৃথিবীকে দুইটি গোলার্ধে ভাগ করছে। বিষুব রেখার উত্তর দিকে অংশটা হইল উত্তর গোলার্ধ এবং দক্ষিণ হইল দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধকে আমরা উত্তর গোলার্ধ শীতল অঞ্চল, দক্ষিণ গোলার্ধ অনেক উষ্ণ অঞ্চল আমরা হিসাব করে থাকি। তারপরে বিষুব রেখার নিকট সূর্য খারাপভাবে কিরণ দেয়, ফলে বিষুব রেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোন স্থান সবচেয়ে বেশি গরম হয়। আর বিষুব রেখা থেকে উত্তর দিকে যত যাওয়া যায় ওই দিকে তত শীত মনে হয়। এই জন্য আমরা বিষুব রেখার উত্তরে যেরকম আমরা বলি রাশিয়া, ওখানে অনেক শীত, ওখানে তাপমাত্রা অনেক কম থাকে। তারপরে আমরা বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা করি। তারপর আমরা দেখি বাংলাদেশের জলবায়ু মধ্যে বাংলাদেশ যেহেতু ষড় ঋতুর দেশ, কাজেই এখানে 6টি ঋতু রয়েছে। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল, এইটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। আষাঢ় শ্রাবণ এই 2 মাস হচ্ছে বর্ষাকাল, এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র আশ্বিন 2 মাস শরৎকাল, শরতের নীল আকাশে সাদা মেঘ বেশি বেড়ায়। কার্তিক অগ্রহায়ণ এই 2 মাস হচ্ছে হেমন্তকাল, এটি ফসল তোলা ঋতু। বাংলাদেশে এই সময় নবান্ন উৎসব হয়ে থাকে। পৌষ ও মাঘ এই 2 মাস আমাদের দেশে শীতকাল, এই সময় বাংলাদেশে ঠান্ডা অনুভব হয়। ফাল্গুন চৈত্র এই 2 মাস বসন্তকাল, এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হয়ে থাকে। এটি বাংলাদেশের জলবায়ুর একটা কাঠামো। তারপরে বাংলাদেশের আমরা দেখি 4টি ঋতু রয়েছে। বিশ্বের অন্যান্য জায়গায় মাত্র বাংলাদেশের 6টি ঋতু, কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় 4টি ঋতু। বাংলাদেশ এবং ভারতের মধ্যে শুধু 6টি ঋতু আছে। ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গ এলাকায় আর কি, এখানে যেহেতু একই ভাষাভাষীর লোক, এই জন্য আমরা দেখি 6টি ঋতু এই অঞ্চলে। আর অন্য পৃথিবীর সব জায়গায় 4টি ঋতু রয়েছে। অন্যান্য জায়গায় 4টি ঋতুর মধ্যে অন্যান্য সবগুলি দেশের মধ্যে 4টি ঋতু, যেমন ওখানে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত, অর্থাৎ জুন জুলাই আগস্ট, ওই সময়টাকে তারা গ্রীষ্মকাল ধরে। সেপ্টেম্বর থেকে নভেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাস তারা শরৎকাল হিসাবে বিবেচনা করে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা তারা শীতকাল হিসেবে হিসাব করে। মার্চ থেকে মে পর্যন্ত, মার্চ এপ্রিল মে এই 3 মাস তারা বসন্তকাল হিসাব করে, অর্থাৎ এটাকে তারা স্প্রিং হিসাবে তারা বিবেচনা করে। অন্যান্য দেশে বর্ষাকাল এবং হেমন্তকাল এই 2টি ঋতু দেখা যায় না। তাহলে আমরা জলবায়ু সম্বন্ধে একটু আলোচনা করলাম। তারপর আমরা জলবায়ুর উপরে আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি। এই যেগুলি তৈরি করেছি এগুলির উপর কিছু উত্তর দিয়ে দিলাম, আর কিছু সংক্ষিপ্ত তোমাদের দিলাম। তারপরে তোমরা অধ্যায়টা ভালোভাবে পড়বে, তাহলে যে কোনো প্রশ্ন উত্তর আল্লাহর মধ্যে দিতে পারবে। তো যাক, আমরা যেগুলি তৈরি করলাম এই প্রশ্নগুলি হলো: 1 নম্বরে, জলবায়ু কাকে বলে? উত্তর হচ্ছে, জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটা নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তন এই ধারাই হচ্ছে জলবায়ু। তারপর প্রশ্ন হচ্ছে, জলবায়ু কয়টি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হলো, জলবায়ু সাধারণত 3টি বিষয়ের উপর নির্ভর করে, যেমন ওই স্থানের অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা, তারপরে সমুদ্র থেকে ওই স্থানটির দূরত্ব। এই 3টা বিষয়ের উপরে জলবায়ু নির্ভর করে থাকে। তারপরে আমরা আবহাওয়া ও জলবায়ুর মধ্যেকার একটি সম্পর্ক লিখো।
উত্তর হলো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। এদের মধ্যে ঘনিষ্ঠ মিল হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো একই। এটাই তাদের মধ্যে ঘনিষ্ঠ মিল, উপাদানগুলি একই কিন্তু তাদের মধ্যে ভিন্নতা রয়েছে। অর্থাৎ আবহাওয়া ক্ষণস্থায়ী আর জলবায়ু দীর্ঘ সময় ধরে পরিবর্তিত, অনেক সময় লাগে, যে জন্য এটাকে আবহাওয়ার গড় অবস্থাকে বলি আমরা। এবার আসি আমরা ঘূর্ণিঝড় হওয়ার দুটি কারণ লিখো। উত্তর হলো ঘূর্ণিঝড় হওয়ার দুটি কারণ হলো নিম্নচাপের ফলে হয়ে থাকে, এরপরে 2 নম্বর অত্যধিক গরমের ফলেও ঘূর্ণিঝড় হতে পারে। এরপরে আমরা দেখি কালবৈশাখী ঝড়ের দুটি বৈশিষ্ট্য লিখো। কালবৈশাখী ঝড় অনেক বৈশিষ্ট্য আছে, দুটি বৈশিষ্ট্য হলো সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। 2 নম্বরে এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা জুড়ে হতে পারে। এরপরে প্রশ্ন হচ্ছে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? উত্তর হলো গ্রীষ্মকালে সূর্য বিষুবরেখার নিকট খারাপভাবে কিরণ দেয়, ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোন স্থান সবচেয়ে বেশি গরম হয়, তাই গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই আমরা বুঝলাম বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলিতে তাপমাত্রা বেশি বৃদ্ধি পায়। আচ্ছা, তারপর প্রশ্ন হলো বাংলাদেশের কৃষিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেন গুরুত্বপূর্ণ? উত্তর হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে, যা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটে। আর বৃষ্টিপাত বাংলাদেশের কৃষি উৎপাদনের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ। তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে বর্গাদ্য প্রশ্ন হলো বাংলাদেশের জলবায়ু কেমন? উত্তর হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে বলে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে। এই সময় আমরা খুব সহজেই ঘেমে যাই। এই জলবায়ু হচ্ছে আর্দ্র। আবার উত্তরের হিমালয় থেকে আসা শীতল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে আমরা শুষ্ক অনুভব করি। তাই বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। বাংলাদেশের জলবায়ু উষ্ণ আর্দ্র একটু ব্যাখ্যা করে দিলাম। বাংলাদেশ 2 ধরনের অবস্থা থাকে, উষ্ণ এবং আর্দ্র। দীর্ঘ 9 মাস দক্ষিণ পশ্চিমের বাতাস প্রবাহিত হয়, যেটাকে আমরা মৌসুমী বায়ু বলে থাকি। আর উত্তর দিকের বাতাস অনলি 3 মাস মাত্র থাকে, অর্থাৎ হিমালয়ের দিকে থেকে যে বাতাসটা আসে শীতের সময় আমরা একটু বাতাসে জলীয় বাষ্প পরিমাণ খুব কম থাকে, এই জন্য আমরা শুষ্ক জলীয় বাষ্পের জন্য আমরা শীত অনুভব করি। এই জন্য এটা আমরা উষ্ণ জলবায়ু অর্থাৎ শুষ্ক জলবায়ু। তারপরে প্রশ্ন হচ্ছে খরার কারণগুলো কি কি? খরার কারণগুলো লিখো। উত্তর খরার কারণগুলো হলো অনেক লম্বা সময় ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করা। 2 নম্বরে দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক কম বৃষ্টিপাত হওয়া, এবং 3 নম্বরে অনেক দিন যাবৎ উচ্চ তাপমাত্রা বিরাজ করা বা উচ্চ তাপমাত্রা থাকা। এইসব কারণে আমরা খরা বলে থাকি, যে এই কারণে এগুলি হলো খরার কারণ। তারপরে নম্বর প্রশ্ন হচ্ছে আবহাওয়া জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য লেখো। তাহলে প্রথম আমরা সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞা হচ্ছে আবহাওয়া হলো কোন স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। জলবায়ু হলো কোন স্থানের অনেক বছরের একটি গড় অবস্থা। এর ফলে 2 নম্বরে আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়, আর জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে। এরপর আরো পার্থক্য আছে, 2টা পার্থক্য চাইছি, আমরা 2টা পার্থক্য দিলাম। এবার আমরা বাড়ির কাজ হিসেবে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, এগুলো তোমরা নিজে করে শিখবে। যেমন খরা কাকে বলে? খ নম্বর হচ্ছে বন্যা কি? গ হচ্ছে বিরূপ আবহাওয়া কি? তারপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণিঝড় কি? ও নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে গেলে কি হতে পারে? এই পর্যন্ত আজকের আলোচনা। তোমরা বইটা একটু ভালোভাবে অধ্যায়টা পড়বে, অধ্যায়ের চিত্রগুলি একটু ভালোভাবে দেখবে, কারণ চিত্র থেকে যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে। কাজেই আজ এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত স্বাস্থ্য বুলেটিন শুনো এবং সেগুলি অনুসরণ করো। নিয়মিত পড়ালেখা অনুশীলন করো। এই বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।